আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আমরা বাঙালিরা কিছু বুঝি আর না বুঝি সব বিষয়ে বেশি কিন্তু ঠিকই বুঝি। কি আর করা বলুন? মন মাথা খরচ করে একটা বিষয় বুঝতে হবে, কম বুঝলে হবে কেন? বেশি, বেশি বুঝতে হবে। যেটা বুঝাতে চাচ্ছে কেউ সেটাও বুঝতে হবে, যেটা বোঝাতে চাচ্ছে না সেটারও বেশি করে বুঝতে হবে। আর এটাই হয় বেশিরভাগ আমাদের সবার ক্ষেত্রে। কিন্তু বাঙালির এই বেশি বোঝার ব্যাপারে আমার একটুখানি আপত্তি আছে। কারণ কেউ যদি আসলেই বেশি বুঝতো সামনের মানুষটা কি বলতে চাচ্ছে বা কি পরিস্থিতি সেটা যদি সে সঠিক বুঝতে পারতো এবং তার থেকেও বেশি বুঝতে পারতো, ঝামেলা কিন্তু কখনোই হতো না। ঝামেলা তখনই হয় যখন আমরা সঠিক পরিস্থিতিটা বুঝি না, সামনের মানুষের কথা বুঝি না, কিছুই বুঝি না, উল্টা অন্য কিছু বুঝে বসে থাকি, তখনই কিন্তু অসুবিধাটা হয়। এই কারণে কোনো পরিস্থিতি হোক বা কোনো মানুষের কথা হোক, কোনো সমস্যা হোক, আমাদের ঠান্ডা মাথায় আগে এটা ভাবতে হবে এটা কেন, কি বোঝাতে চাচ্ছে সামনের মানুষটা আমাদের, বা পরিস্থিতি আমাদের কি বোঝাতে চাচ্ছে। এমন না যে আমাদের সবসময় কোনো মানুষই বোঝাতে চায়, অনেক সময় আমাদের পরিস্থিতিও অনেক কিছু বোঝাতে চায়, বা অনেক কিছু দৈনন্দিন জীবনে আমাদের সামনে ঘটে সেগুলো যদি আমরা একটু বুঝে শুনে চলি তাহলে আমাদের বেশি কিছু বোঝা লাগবে না, শুধু সঠিকটুকুই বুঝলে হবে। আর এত যে বোঝাবুঝির কথা বলছি সঠিক বেঠিক, আমার হাজবেন্ডই আমাকে দিন ভরে বলে তুমি কিন্তু সব কিছুতে বেশি বোঝো। আসলে বেশি বুঝি কিনা জানি না, কিন্তু কিছু কিছু সময় সঠিকটাও বুঝে আমার তার সঙ্গে ঝগড়া করতে বা তর্ক করতে কিন্তু খুবই ভালো লাগে। এটাতে কিন্তু আমি খুবই মজা পাই। বিষয়টা আমাকে খুব আনন্দ দেয় যে সে আমাকে যেটা বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তারপরেও তার সঙ্গে একটু পার্ট নিয়ে একটু মজা নিই। কি করব বলুন? সংসার জীবনে এইটুকুর তো প্রয়োজন আছেই। মান অভিমান ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি বেশি বোঝাবুঝি প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই থাকবে। সেটা হোক স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা যেখানে যান আপনি সবসময় থাকবে। কিন্তু বিষয়টা সবসময় হেলদি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে ঝগড়া করবেন, মান অভিমান করবেন, বোঝানোর চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কিন্তু সেটা হেলদি ভাবে। আনহেলদি ভাবে যখনই আপনি ভাষা প্রয়োগ করবেন, যখনই আপনি কথা বলবেন, দেখবেন তখন পরিস্থিতি কখনোই আপনার নিয়ন্ত্রণে থাকবে না। ধীরে, ধীরে পরিস্থিতি একটা বিচ্ছিরি আকার ধারণ করবে এবং আপনার হাতের বাইরে চলে যাবে। এইজন্য কিছু সময় শান্ত থেকে সঠিকটা বুঝে তারপরে কথা বলার চেষ্টা করুন। আপনাদের সঙ্গে ছোট্ট একটি মজার গল্প শেয়ার করি। আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু আমি খুবই দুরন্ত ছিলাম। কথাবার্তায়, কাজে কামে আমি সবকিছুতেই আমি দুরন্ত ছিলাম। মাশাআল্লাহ এলাকায় আমার হালকা একটু বদনামও ছিল যে আমার ভায়া যে কিনা আমার থেকে ৪-৫ বছরের বড়, সে এত শান্ত, এত ভদ্র আর আমি তার বোন হয়ে এমন কি করে হলাম? তো আমার দাদারা মজা করে আমার আব্বুকে বলতো, "ফরিদ তোর মেয়েকে যে এলাকায় বিয়ে দিবি, বাবা সে এলাকা দিয়ে তো আমরা হাঁটতে পারবো না। ঝগড়া সালিশ করতে, করতে আমাদের জান শেষ। আর যদি কেউ শোনে এই মেয়ের দাদা আমরা তাহলে তোমাকে বাইন্দে দড়িয়ে পিটাবে।" আর সে আমি সময়ের সাথে, সাথে কতটা শান্ত, কতটা ধীর স্থির, মানে মাঝে, মাঝে ভাবতে গেলে নিজেই অবাক হয়ে যাই যে আসলেই কি একটা মানুষের মধ্যে এতটা পরিবর্তন সম্ভব? হ্যাঁ, সম্ভব। সময়ের সাথে, সাথে পরিস্থিতির সাথে সবকিছুর সাথে মানিয়ে গুছিয়ে একটা সময় দেখবেন আপনি ধৈর্যশীল হয়ে উঠেছেন। আপনার ভিতরে এমন অনেক, অনেক গুণ এসেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু এটার উল্টাও হয়। সময়ের সঙ্গে, সঙ্গে সবকিছু হাতের বাইরেও যেতে শুরু করে। এইজন্য পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। দেখুন অবস্থা, আজ আপনাদের সঙ্গে গল্প করতে, করতে রান্নার রেসিপি তো শেয়ার করতে ভুলেই গেলাম। কিন্তু আপনারা তো দেখতে নিশ্চয়ই ভুল করেননি। দেখেই তো বুঝে গিয়েছেন আমি কিভাবে কি রান্না করেছি। আর বরাবরের মতো আমি কিন্তু এই তরকারিটাও ফোড়ন দিয়ে রান্না করেছি, যেটা আমি বেশিরভাগ তরকারিতেই করে থাকি। তো আপুরা আপনারা কি ফোড়ন দিয়ে রান্না করেন নাকি কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন কিন্তু। আর কোন তরকারিটা আপনাদের কাছে বেশি ভালো লাগে, মশলা কষিয়ে রান্না করলে নাকি এইভাবে ফোড়ন বেটে রান্না করলে? আমাদের অঞ্চলের মানুষ আমরা কিন্তু এইভাবেই বেশি রান্না করতে পছন্দ করি। বিশেষ করে দেশি মাছ হলে তো কোনো কথাই নেই, সেটা কিন্তু আমরা কখনোই ভেজে রান্না করি না, কষিয়ে তারপর ফোড়ন বেটে রান্না করি। রান্না আমার প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারি কালারটা কত বেশি ভালো এসেছে। আলহামদুলিল্লাহ খেতেও হয়েছিল অনেক ভালো। গরমে সুস্থ থাকতে আপনি একটু গুরুপাক এড়িয়েই চলতে পারেন। আর এই টাইপের একটা তরকারি খেলে আপনার মন, মাথা, শরীর, আত্মা সবকিছুই তৃপ্ত থাকবে। অনেকেই আছেন শুধু লাল, লাল ঝাল, ঝাল তরকারিটাই বেশি পছন্দ করেন। হ্যাঁ, লাল, লাল ঝাল, ঝাল তরকারিটা আমরাও পছন্দ করি। কিন্তু দৈনন্দিন খাবারে আমি কিন্তু কাঁচা মরিচের এই ধরনের রান্নাটাকেই বেছে নিই। কারণ এটা মনে হয় বেশি হেলদি এবং সুস্বাদু। যারা এই ধরনের রান্না করেন না তাদের আমি বলব অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে। নিজেরাই প্রেমে পড়ে যাবেন। অনেকেই মনে করেন যত বেশি তেল যত বেশি মসলা তত বেশি টেস্ট। এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল। রান্না কিন্তু নির্ভর করে আপনার রান্নার কায়দার উপরে। সেটা কতখানি টেস্টি হবে, কতখানি খেতে ভালো হবে। আপনি কিভাবে রান্না করছেন, কতটুকু কষাচ্ছেন, কতটুকু জাল দিচ্ছেন এবং কতটুকু মসলা প্রয়োগ করছেন। কখনোই এইটা না যে বেশি তেল বা মসলা ব্যবহার করলে রান্না খেতেও সুস্বাদু হবে।
আর এইদিকে আমার রান্নাবান্না কিন্তু শেষ পর্যায়ে। এখানে করেছিলাম লাল শাক ভাজি আর ওই যে শোল মাছের তরকারি। আমরা অনেকেই ভেবে থাকি যে শোল মাছ শুধু শীতকালেই মজা লাগে, এমন কিন্তু না। গরমকালে খেয়ে দেখবেন, এটা কিন্তু গরমকালেও সমান টেস্টি লাগে। আর এই যে লাল শাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়িতে বোনা লাল শাক। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের আমার রান্না বান্নার আয়োজন। গরমে খুব বেশি রান্না করতে পারিনি। আর এইদিকে রান্না শেষ করে আমি আমার বড় ছেলের জন্য প্লেট সাজাতে বসে গিয়েছিলাম। আমার বড় ছেলে শোল মাছের মাথা খেতে খুবই পছন্দ করে। তো ওর জন্য নিয়েছিলাম একটা শোল মাছ ও এক টুকরো মাছ। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের আমার আয়োজন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রিমি রান্নাঘরের পাশে থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে হলেও রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।